হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সামনে পরীক্ষা চলে এসছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে। সুতরাং হাতে আর খুব বেশি টাইম নেই। তো আজকে তোমাদের রিটায়ারমেন্টের একটা কমপ্লিট অঙ্ক নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি, যদি তোমরা এই রিটায়ারমেন্টের আজকের ভিডিওর অঙ্কটা খুব ভালো করে দেখে যাও, তাহলে পরীক্ষায় যেরকম ধরনের রিটায়ারমেন্টের অঙ্কই আসুক না কেন, তোমরা অবশ্যই করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি একটা এমন ধরনের অঙ্ক সেট করেছি, যে অঙ্কটার মধ্যে একটা সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া আছে। একটা অঙ্ক দেখে গেলেই তোমাদের অনেকগুলো অঙ্কের কিন্তু কভারেজ হয়ে যাবে। যেহেতু তোমাদের হাতে টাইমটা খুব কম, তোমরা খুব বেশি প্র্যাকটিস করার সময় পাচ্ছ না, তাই এমন কিছু অঙ্ক পরীক্ষার সময় দেখে যেতে হবে, যে অঙ্কগুলো একটা কি দুটো অঙ্ক দেখলেই তোমাদের পুরো চ্যাপ্টারটাই কভারেজ হয়ে যায়। তো সেরকমই একটা অঙ্ক আজকে আমি নিয়ে এসেছি। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, আমি আগে অঙ্কটা ধীরে ধীরে পড়ছি, তোমরা একটু ডিটেলসে শোনো। এখানে বলেছে এ বি সি তিনজন পার্টনার আছে, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও আছে 5:3:2। এটা ওদের ওল্ড রেশিও। এবং 31 মার্চ 2025 যে ইয়ার এন্ড হয়েছে, সেই দিনের ওদের ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে। তো ব্যালেন্স শিটে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, এখানে একটা গুডউইল আছে, দেখতে পাচ্ছ? গুডউইল ব্যালেন্স শিটে আছে 40,000। আচ্ছা, একটা ইনভেস্টমেন্ট রয়েছে। আচ্ছা, জেনারেল রিজার্ভ রয়েছে, ক্রেডিটর্স রয়েছে, একটা সি বলে পার্টনারের লোনও আছে, সিজ লোন। যেগুলো মেন বিষয় দেখার সেগুলো আমি বলছি। আর একটা প্রিলিমিনারি এক্সপেন্স আছে 20,000, দেখতে পাচ্ছ? আর বাকিগুলো আমরা জানি। ডেটর্স থেকে প্রভিশন বাদ দিয়ে 90,000 শো করা আছে। এটা একটা 10,000 টাকার প্রভিশন আছে, দেখতে পাচ্ছ? তো এই আমাদের একটা ব্যালেন্স শিট কমপ্লিটলি দেওয়া আছে। এবার নিচের অ্যাডজাস্টমেন্ট গুলো দেখো, খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট। সি রিটায়ার করছে। সি রিটায়ার্ড ফ্রম দ্য ফার্ম অন দ্য ফলোইং টার্মস। এই টার্মসে সি রিটায়ারমেন্ট করছে। সি যেদিন রিটায়ারমেন্ট করছে ওই দিন বলছে, ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম এট দ্য টাইম অফ সিজ রিটায়ারমেন্ট ওয়াজ 2,50,000। যেদিন সি রিটায়ার করছে সেদিন ফার্মের টোটাল গুডউইল অ্যামাউন্ট হচ্ছে 2,50,000। দেখো ওপরে কিন্তু ব্যালেন্স শিটে একটা গুডউইল শো করা আছে 40,000, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে গিয়ে রেকর্ডেড গুডউইল। এই 40,000টা অলরেডি ব্যালেন্স শিটের বইতে রেকর্ড করা আছে। আর নিচে বলছে যে সি যখন রিটায়ার করে যাচ্ছে সেদিন আবার গুডউইলের ভ্যালুয়েশন করা হয়েছে, এবং তাতে নতুন গুডউইলের ভ্যালু এসছে 2,50,000। আচ্ছা, এবারে রিভ্যালুয়েশন একটা আইটেম আছে, ফার্নিচার অ্যান্ড স্টক আর টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10% অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেট ইজ টু বি ইনক্রিজ টু 20%। ফার্নিচার আর স্টক দুটোই 10% করে কমে যাচ্ছে। আর প্রভিশন ফর ব্যাড ডেটটা, ব্যাড ডেটের উপর প্রভিশনটা 20% করতে হবে। ঠিক আছে? ইনক্রিজ টুটা খেয়াল রাখবে, মানে প্রভিশনটা বেড়ে দাঁড়াবে ডেটর্সে 20%। ঠিক আছে? ইনভেস্টমেন্ট আর টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 40%, মানে ইনভেস্টমেন্ট 40% বেড়ে যাবে। আর এখানে একটা জিনিস আছে যে সিজ ক্যাপিটাল অ্যান্ড লোন অ্যাকাউন্ট ওয়্যার পেইড অফ ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল 2025। এপ্রিলের প্রথম উইকে যখন সি রিটায়ার করছে সেদিনই আমরা সিকে ফুল পেমেন্ট করে দেবো। সি ক্যাপিটাল এবং সি এর লোন টোটাল যে ডিউ আছে সেটা পুরোটাই আমরা পেমেন্ট করে দেবো। আর এটা বলেছে দ্য পার্টনার্স আফটার দ্য রিটায়ারমেন্ট অফ সি, এইখানে একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আছে। বলছে দ্য পার্টনার্স আফটার দ্য রিটায়ারমেন্ট অফ সি, সি এর রিটায়ারমেন্টের পর বাকি যারা পার্টনার রয়ে গেল এ আর বি, তারা ঠিক করেছে এগ্রিড টু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি। দেখতে পাচ্ছ? দ্যাট ইজ, ইট ইজ দ্য নিউ রেশিও বিটুইন এ অ্যান্ড বি আফটার সিজ রিটায়ারমেন্ট। এটা হচ্ছে সি চলে যাওয়ার পরে এ আর বি এর মধ্যে নতুন রেশিও হবে ইকুয়ালি। ইকুয়ালি মানে জানো তোমরা 1:1। এর সাথে আরেকটা জিনিস বলছে, অ্যান্ড টু ইকুয়ালাইজ দেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউশনস। অর্থাৎ সি চলে যাওয়ার পর এ আর বি এর মধ্যে তো নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়ালি হবে, মানে 1:1 হবেই। এবং তার সঙ্গে সি চলে যাওয়ার পর এ আর বি এর যে ক্যাপিটাল ব্যালেন্সটা হবে, সেই নতুন ব্যালেন্স শিটে সি চলে যাওয়ার পর যে নতুন ব্যালেন্স শিট তৈরি হবে, তাতে এ আর বি এর যে ক্যাপিটাল ব্যালেন্স থাকবে সেটাও কিন্তু ইকুয়ালি থাকবে, সমান সমান থাকবে। ঠিক আছে? আর বলেছে নেসেসারি ফান্ডস টু বি ব্রট বাই এ অ্যান্ড বি ইন সাচ এ ওয়ে দ্যাট টু পে অফ সি অ্যান্ড দেয়ার আফটার টু কিপ এ ব্যাঙ্ক ব্যালেন্স অফ 40,000। এর মানে হচ্ছে এ আর বি এমনভাবে টাকাটা নিয়ে আসবে যাতে সি কে পেমেন্ট করার পরেও নতুন যে এ আর বি এর মধ্যে ব্যালেন্স শিট তৈরি হবে সি চলে যাওয়ার পর, সেই ব্যালেন্স শিটের ব্যাংকের ব্যালেন্সটা 40,000 থাকবে। ভালো করে দেখো, এই অঙ্কে কিন্তু তিনটে জিনিস আমাদের অ্যাডজাস্টমেন্টে আছে। তিনটে জিনিস কিন্তু একসাথেই করতে হবে। প্রথমে হচ্ছে যে এ আর বি এর মধ্যে নিউ রেশিওটা 1:1 হবে ইকুয়ালি। এ আর বি এর ক্যাপিটালটা, নতুন ফার্মের এ আর বি এর ক্যাপিটালটাও ইকুয়ালি হবে, মানে 1:1 হবে। এ আর বি এমনভাবে টাকা নিয়ে আসবে যাতে সি কে পেমেন্ট করা যায়।
এবং তার সাথে সাথে ব্যাংক ব্যালেন্স 40,000 মেনটেন করা যায়। খুব সুন্দর অঙ্কটা। তো তোমাদের বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও বানাতে হবে, আর তার সঙ্গে রিভাইজড ব্যালেন্স শিট বানাতে হবে আফটার সিজ রিটায়ারমেন্ট, সি চলে যাওয়ার পর। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো চলো দেখো আমরা কিভাবে এটা শুরু করি। প্রথমে আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলবো। তোমাদের আর একটা কথা বলি, তোমরা অনেকেই কি করো, প্রথম দিকে রিভ্যালুয়েশন কমপ্লিট করো, তারপরে পার্টনার্স ক্যাপিটাল করো, তারপরে ব্যালেন্স শিট করো, এবং এটা করতে বেশ একটু টাইম চলে যায় তোমাদের। তো আমি এই অঙ্কটা কিভাবে সলভ করেছি এবং তোমাদের টেকনিকটা বলে দেবো যে কি টেকনিকে তোমরা সলভ করলে এই অঙ্কটা আসানিসে সলভ করতে পারবে। খুব সুন্দরভাবে ইজিয়েস্ট ওয়েতে তোমরা সলভ করতে পারবে এবং তোমাদের কোনো প্রবলেমও হবে না। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে পার্টনারদের যে ব্যালেন্সগুলো আছে পার্টনার্স ক্যাপিটালে, মানে ব্যালেন্স শিটে পার্টনারদের যে ব্যালেন্সগুলো আছে সেটা বাই ব্যালেন্স বিডি করে বসিয়ে দিয়েছি। তোমরা লক্ষ্য করে দেখবে এ এর ক্যাপিটাল ব্যালেন্স আছে 2,50,000, বি এর ক্যাপিটাল ব্যালেন্স আছে 1,50,000, আর সি এর ক্যাপিটাল ব্যালেন্স আছে 1,00,000। দেখো আমি একটু ওপরে যাচ্ছি, ওপরে দেখো এখানে এ, বি আর সি এর যে ক্যাপিটাল ব্যালেন্স গুলো বলা আছে 2,50,000, 1,50,000 আর 1,00,000। এইটা সবসময় তোমরা সবার আগে পার্টনার্স ক্যাপিটালে বাই ব্যালেন্স বিডি করে বসিয়ে দেবে। এরপরে আমি ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি একটা জেনারেল রিজার্ভ আছে, দেখতে পাচ্ছ জেনারেল রিজার্ভ। তো তোমরা জানো যে জেনারেল রিজার্ভ থাকলে সেটা পার্টনারদের মধ্যে তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে 5:3:2 তে ভেঙে দিতে হবে। তো আমরা কি করলাম, পার্টনার্স ক্যাপিটালে বাই জেনারেল রিজার্ভ বলে 40,000 কে 5:3:2 তে ভেঙে দিয়েছি। 5:3:2 তে ভাঙলে 20,000, 12,000 আর 8,000 এই হচ্ছে জেনারেল রিজার্ভের ব্রেকআপটা হয়ে গেল। বাই জেনারেল রিজার্ভ বলে কোনো জেনারেল রিজার্ভ থাকলে আমরা ভেঙে দেবো। এরপরে দেখো আমরা কি করব, কত সহজে চট করে অঙ্কটা হয়ে যাবে। এরপরে আমরা দেখলাম আমাদের ব্যালেন্স শিটে একটা গুডউইল আছে 40,000 টাকা। তো আমাদের এখন নতুন যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী নিয়ম হয়েছে, তাতে ব্যালেন্স শিটে যদি কোনো গুডউইল থাকে সেটা অবশ্যই রাইট অফ করে দিতে হবে। অর্থাৎ গুডউইলটা বই থেকে মুছে দিতে হবে বা কমিয়ে দিতে হবে। এবং যদি ব্যালেন্স শিটে কোনো গুডউইল রেকর্ড করা থাকে তাহলে, এবং সেটা করতে হবে সমস্ত পার্টনারদের মধ্যে তাদের যে ওল্ড রেশিও আছে তাতে। তো গুডউইল যদি রাইট অফ করতে হয় 40,000, তাহলে সেটা আমরা পার্টনার্স ক্যাপিটালে টু গুডউইল অ্যাকাউন্ট বলে লিখবো। দেখো আমরা লিখেছি পার্টনার্স ক্যাপিটালে টু গুডউইল বলে, যে 40,000 গুডউইল ছিল সেটাও আমরা 5:3:2 তে এ বি সি এর মধ্যে ওল্ড রেশিওতে রাইট অফ করে দিয়েছি, লিখেছি টু গুডউইল অ্যাকাউন্ট। হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস দেখো, আমাদের ব্যালেন্স শিটে একটা প্রিলিমিনারি এক্সপেন্স বলে একটা আইটেম আছে। এটা সবসময় সব জায়গায় থাকে না। এই 20,000 দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সপেন্স। বেসিক্যালি এটা একটা লস। ঠিক আছে? প্রিলিমিনারি এক্সপেন্স মানে হচ্ছে প্রাথমিক খরচ। মানে বিজনেসটা যখন স্টার্ট করেছিল তখন একটা হিউজ অ্যামাউন্ট খরচ করেছিল। সেই খরচটা ওরা একটু, একটু করে রাইট অফ করছে, আর যেটা রাইট অফ করছে না সেইটা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছে। তো এইটা প্রিলিমিনারি এক্সপেন্স ওয়ান কাইন্ড অফ লস। তো আমরা যখন আ সি রিটায়ার করে যাচ্ছে তখন এই লসটাও আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তো সেটা করতে গেলে প্রিলিমিনারি এক্সপেন্স যে 20,000 আছে সেটাকে আমাদের রাইট অফ করতে হবে। তো এটা টু প্রিলিমিনারি এক্সপেন্স বলে গুডউইলের মতনই লিখবো। পার্টনার্স ক্যাপিটালে টু প্রিলিমিনারি এক্সপেন্স বলে আমি 20,000 কে রাইট অফ করেছি। তো এটা রাইট অফ করলে 5:3:2 তে 10,000, 6,000 আর 4,000 ব্রেকআপ হচ্ছে। দেখতে পাচ্ছ? টু প্রিলিমিনারি এক্সপেন্স বলে আমি এটাকে রাইট অফ করে দিয়েছি। এরপরে আমি চলে আসছি কয়েকটা রিভ্যালুয়েশন এর আইটেমে। তোমরা রিভ্যালুয়েশন এখন মোটামুটি শিখে গেছো। আচ্ছা দাঁড়াও, তার আগে আমরা গুডউইল ট্রিটমেন্টটা করে নিই। দেখো রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্ট অনেকে গুডউইল রেইজ রিটেন অফ করে করছো। মানে পার্টনার্স ক্যাপিটালে একবার বাই গুডউইল বলে লিখছো, ওটাকে রেইজ করা বলছে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে। আবার সেইটাই ওই গুডউইলটাই আবার টু গুডউইল বলে নিউ পার্টনারদের যারা এক্সিস্টিং পার্টনার রইলো তাদের মধ্যে নিউ রেশিওতে টু গুডউইল বলে আবার রাইট অফ করে দিচ্ছে। এটাকে বলা হয় রেইজ রিটেন অফ করে গুডউইল ট্রিটমেন্ট। কিন্তু যারা এই রেইজ রিটেন অফ করে গুডউইল ট্রিটমেন্ট শিখছো তারা কিন্তু ভুল শিখছো। তার কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী তোমরা ভালো করে নেটে বা ChatGPT-তে বিভিন্ন জায়গায় পড়ে দেখবে বা বইতেও পড়ে দেখবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী কিন্তু গুডউইল রেইজ করা, রিটেন আপ করা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা ওল্ড প্রসেস, এই প্রসেস এখন মানা হয় না। আর আমাদের আ হাই সেকেন্ডারি বোর্ডেরও নিয়ম আছে যে নতুন যে রুলসটা হয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সেই রুলসটাই ফলো করতে হবে। তো গুডউইল ট্রিটমেন্টের যে নতুন রুলস আছে সেটাই আমি তোমাদের বলবো। সেটাই তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। খুব সহজ একদম গুডউইল ট্রিটমেন্ট রিটায়ারমেন্টের জন্য, এবং এই গুডউইল ট্রিটমেন্টটা সব অঙ্কে একই প্রসেসে হবে। একটাই গুডউইল ট্রিটমেন্ট। অ্যাডমিশনে যেমন আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম অ্যাডমিশনে অনেক ধরনের গুডউইল ট্রিটমেন্ট আছে। কিন্তু রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্ট একটাই হয় এবং খুব সোজা। এই গুডউইল ট্রিটমেন্টটাই তোমরা ফলো করবে।
এবার তোমাদের আরো একটা কথা বলি, দেখো রেজ রিটেন অফ করলেও কিন্তু তোমাদের ব্যালেন্স শিট মিলে যাবে, রেজ রিটেন অফ করে গুডউইল করলেও কিন্তু তোমাদের আনসারও মিলে যাবে, নেট এফেক্টটা একই থাকে কিন্তু। তোমরা বলবে স্যার আমরা তো রেজ রিটেন অফ করে করছি, আমাদের তো আনসার মিলে যাচ্ছে। অবশ্যই আনসার মিলে যাবে। গুডউইল রেজ করে রিটেন অফ করলে বাই গুডউইল বলে একবার ওল্ড পার্টনারদের মধ্যে গুডউইলটা ডিস্ট্রিবিউট করলে, আবার পার্টনার্স ক্যাপিটালে টু গুডউইল বলে নিউ পার্টনারদের মধ্যে নিউ রেশিওতে গুডউইলটা যদি তুমি রাইট অফ করো, তাহলে নেট এফেক্টটা একই থাকে এবং তার জন্য জার্নাল এবং তার জন্য ব্যালেন্স শিটও মিলে যাবে, তোমার আনসারও মিলে যাবে। কিন্তু সেই গুডউইল ট্রিটমেন্টের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা ভুল ট্রিটমেন্ট, কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে গুডউইল রেজ রিটেন অফ করে লেখা যায় না। ঠিক আছে? আর আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে বলা হয়েছে যে নতুন যেটা গুডউইল ট্রিটমেন্ট আছে সেটাকেই তোমাদের করতে হবে। সুতরাং যারা রেজ রিটেন অফ করে করছো তারা কিন্তু ভুল করছো এবং তারা কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না। তো সেই কারণে আমি আজকে যে নতুন গুডউইল ট্রিটমেন্টের কথাটা বলছি সেইটা একটু মনোযোগ দিয়ে শোনো। সবার আগে করবে কি, দেখো নিচে গুডউইল ট্রিটমেন্টটা আমি খুব ভালো করে দেখিয়েছি। দেখো ওই দিন ফার্মের টোটাল গুডউইল, যেদিন সি রিটায়ার করছে, খুব ভালো করে দেখো, যেদিন সি রিটায়ার করছে সেখানে ফার্মের টোটাল গুডউইল অফ দ্য ফার্ম আছে 2,50,000। দেখতে পাচ্ছ? তোমরা কি করবে, আগে এরম ভাবে লিখবে, একটা যেরম ভাবে লিখেছি ঠিক সেইভাবেই লিখবে। টোটাল গুডউইল অফ দ্য ফার্ম বলে লিখবে 2,50,000। তার মধ্যে যে রিটায়ার করছে তার অংশটা বার করবে। এখানে কে রিটায়ার করছে? সি। তো সি শেয়ার অফ গুডউইল হচ্ছে, সি এর অংশ ছিল 2/10, 5:3:2 ছিল, অর্থাৎ 2/10 ছিল সি এর অংশ। তো টোটাল গুডউইল 2,50,000 এর 2/10 অংশ অর্থাৎ সি এর অংশটা বার করবে, যেটা হচ্ছে গিয়ে 50,000। ঠিক আছে? এবার জার্নাল এন্ট্রিটা কি করতে হবে, এবার একটা গেইনিং রেশিও বার করতে হবে। গেইনিং রেশিও তোমরা মোটামুটি জানো যে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও অফ দ্য এক্সিস্টিং পার্টনার্স। যে পার্টনারগুলো বিজনেসে থেকে গেল তাদের যে নিউ রেশিও হলো, ওল্ড পার্টনার চলে যাওয়ার পরে, সি চলে যাওয়ার পর এখানে এ আর বি হচ্ছে, এই যে গেইনিং রেশিও বেরোলো, এর বেরোলো 0, তার মানে এ কোনো গেইনও করেনি, স্যাক্রিফাইসও করেনি। আর বি এর বেরিয়েছে 2/10 গেইনিং রেশিও, অর্থাৎ বি শুধুমাত্র এখানে গেইন করেছে। অর্থাৎ সি যে অংশটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, দেখো সি এর অংশও ছিল 2/10, তো সি যে অংশটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই 2/10 পোর্শন, এটা শুধুমাত্র বি পাচ্ছে এখানে, এ কিন্তু কোনো অংশ পায়নি। তো গেইনিং রেশিও এই কারণেই বলে যে যে পার্টনার ছেড়ে চলে গেল তার অংশটা যারা এক্সিস্টিং পার্টনার তারা পেয়ে গেল, তারা কত করে পেলো সেই রেশিওটাই হচ্ছে গেইনিং রেশিও। তো আমাদের সবসময় একটা জিনিস তোমরা মনে রাখবে যে গেইনিং রেশিওর টোটালটা যে পার্টনার রিটায়ার করে চলে গেল তার অংশের সাথে সমান হয়। এ আর বি যেটা গেইন করবে, এখানে কোনো গেইন করেনি, অন্য অঙ্কে দেখবে যে যারা গেইন করলো, যে পার্টনাররা এক্সিস্টিং পার্টনাররা, তাদের গেইনিং রেশিওর টোটালটা যেটা হবে সেটাই কিন্তু যে পার্টনার রিটায়ার করে চলে গেল তার পোর্শনের সাথে ইকুয়াল হবে। এখানেও তাই হয়েছে। দেখো এখানে টোটাল গেইনিং রেশিও এর 0 আর বি এর হচ্ছে 2/10, এই দুটো যোগ করলে আলটিমেটলি টোটাল তো 2/10। তো দেখো টোটাল তাহলে গেইনিং রেশিও 2/10, আর সি এর অংশ যে রিটায়ার করে চলে যাচ্ছে তার অংশও ছিল কিন্তু 2/10। তার মানে সি যেটা ছেড়ে দিচ্ছে যে অংশটা, সেই অংশটা এখানে শুধুমাত্র বি পেয়েছে। এবার আমাদের নিয়ম হচ্ছে কি, গুডউইল ট্রিটমেন্টের নিয়মটা, প্রথম কথা হচ্ছে যে পার্টনার চলে যাচ্ছে তাকে সবসময় ক্রেডিট করবে। এখানে সি চলে যাচ্ছে, তাকে ক্রেডিট করব এবং কত টাকা দিয়ে, না সি এর যে শেয়ার অফ গুডউইল আমরা একটু আগে বার করলাম 2,50,000, যে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম ছিল তার মধ্যে থেকে সি এর অংশ ছিল 2/10, তো এটা করে হয়েছিল 50,000। তো সি এর অংশটা দিয়ে যে পার্টনার চলে যাচ্ছে তাকে অলওয়েজ ক্রেডিট করবে। তো 2,50,000 দিয়ে, সরি 50,000 দিয়ে আমরা সি কে ক্রেডিট করলাম টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। এবার যারা গেইন করবে তাদের ক্যাপিটালগুলোকে ডেবিট করবে। এখানে দেখো গেইন এ তো করেনি তাই এ কে ডেবিট করিনি, যদি এ গেইন করতো এ কেও ডেবিট করতাম, আর বি তো গেইন করেছে তাই বি কেও ডেবিট করেছি। তাহলে কি করবে, যে পার্টনাররা গেইন করবে, এক্সিস্টিং পার্টনাররা যারা গেইন করবে তাদের ক্যাপিটালটা আমরা ডেবিট করব, আর যে পার্টনার চলে গেল তার ক্যাপিটালটা আমরা ক্রেডিট করব। এবং কত টাকা দিয়ে, না যে পার্টনার চলে গেল তার যে শেয়ার অফ গুডউইল সেই গুডউইলের অংশটা দিয়ে তাকে ক্রেডিট করব আগে। এই 50,000 দিয়ে আগে সি কে ক্রেডিট করেছি। এবার এই 50,000টা গেইনিং রেশিওতে এ আর বি এক্সিস্টিং পার্টনারদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো এবং ওদেরকে ডেবিট করব। তো এখানে এ আর বি এর মধ্যে এ যেহেতু কোনো গেইন করেনি তাই এ কে ডেবিট করিনি, শুধুমাত্র বি গেইন করেছে তাই বি কে ডেবিট করেছি। তাহলে আমাদের এখানে জার্নাল এন্ট্রিটা হলো যে গেইনিং পার্টনার যারা থাকবে তাদেরকে ডেবিট করব এবং যে রিটায়ার করে চলে যাবে তাকে ক্রেডিট করব। তারপরে রিটায়ার্ড পার্টনারের গুডউইলের অংশটা দিয়ে রিটায়ার্ড পার্টনারকে ক্রেডিট করব, সেই গুডউইলের অংশটা দিয়েই
সেই গুডউইলের অংশের টাকাটাই এক্সিস্টিং পার্টনার যারা গেইন করছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো ওই গেইনিং রেশিওতে। এখানে যেহেতু এ গেইন করেনি, তাই এখানে আমাদের জার্নাল এন্ট্রিটা আসছে বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। যেখানে এ গেইন করতো যদি, তাহলে এন্ট্রি করতাম এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট টু সিস ক্যাপিটাল বলে আগে সিস ক্যাপিটালের 50,000 সি এর অংশটা লিখে নেব, তারপরে 50,000টা এ আর বি এর মধ্যে আমরা গেইনিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবো। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের গুডউইল ট্রিটমেন্ট। এবার এই যে জার্নাল এন্ট্রিটা আগে তোমরা একটা ওয়ার্কিংসে এইভাবে করে লিখে নেবে। জার্নাল এন্ট্রিটা তোমরা একটা ওয়ার্কিংসে এইভাবে করে আগে লিখে নেবে। তারপরে এই জার্নাল এন্ট্রিটা পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং করবে। দেখো তোমাদের একটা কথা আমি বলি, এই যে পার্টনার্স ক্যাপিটাল আমরা খুলেছি, এ বি সি তিনটে পাশাপাশি অ্যাকাউন্ট করেছি। এ বি সি এর ডেবিট দিকে 3টে কলম, আবার এ বি সি এর ক্রেডিট দিকে 3টে কলম। আল্টিমেটলি এই 3টে ক্যাপিটাল অ্যাকাউন্ট আলাদা আলাদা 3টে অ্যাকাউন্ট নিচেও খোলা সম্ভব। তো আমরা জায়গাটা বাঁচানোর জন্য আর একই এন্ট্রি করতে হবে বলে আমরা একসাথে পাশাপাশি 3টে ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এগুলো নিচে আলাদা করে আমরা এস ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা আলাদা করে খুলতে পারি, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা আলাদা করে খুলতে পারি এবং একইভাবে সিস ক্যাপিটাল অ্যাকাউন্টও একটা আলাদা করে খুলতে পারি। তো তুমি মনে মনে ভাবো আমরা 3টে অ্যাকাউন্ট আলাদা আলাদা করে নিচে খুলেছি। তো তাই যদি খুলে থাকি, তাহলে এই যে বিস ক্যাপিটাল টু সিস ক্যাপিটাল এই যে এন্ট্রিটা আমরা করলাম গুডউইল ট্রিটমেন্টের, তো এর জন্য আমাদের প্রথম পোস্টিং জার্নাল থেকে লেজারে পোস্টিং কি হবে? দেখো, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল হলে তাহলে বি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি যদি শুধু খুলি, তাহলে বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে গিয়ে আমরা লিখবো টু সিস ক্যাপিটাল বলে 50,000, তাই তো? আবার বলছি, বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে গিয়ে আমরা লিখবো টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 50,000। তো দেখো আমরা টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে বি এর ক্যাপিটালের ডেবিট দিকেই কিন্তু 50,000টা লিখেছি। দেখতে পাচ্ছ এই যে বি এর ঘর, এটা ডেবিট দিক, এই ডেবিট দিকে টু সিস ক্যাপিটাল বলে বি এর ঘরে 50,000 টাকা লিখেছি। হয়ে গেল। আর এবার আমরা কি করব, যদি বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের খুলি এবং বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে যদি টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখি, তাহলে এর কন্ট্রা পোস্টিং সিস ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে আমরা পোস্টিং কি করব না, সি এর ক্রেডিট দিকে গিয়ে লিখবো বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো? সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে গিয়ে লিখতে হবে বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো দেখো আমরা বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কোথায় লিখলাম না, সি এর ক্যাপিটালের ঘরের ক্রেডিট দিকে লিখেছি। সি এর ক্রেডিট দিকে লিখেছি মানে সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই বিস ক্যাপিটাল বলে লিখেছি, ব্যাস। তাহলে লেজার পোস্টিংটা এটার কমপ্লিট হয়ে গেল। বি অ্যাকাউন্ট ডেবিট টু সি, অর্থাৎ বি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে টু সিস ক্যাপিটাল বলে বি এর ঘরে লিখবো, আর সি এর ক্রেডিট দিকে বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে সি এর ঘরে লিখলাম। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমাদের এখানে একটা লোন আছে, এটা গুডউইল ট্রিটমেন্ট হয়ে গেল। আমাদের এখানে একটা লোন আছে, দেখো ব্যালেন্স শিটে আগে থেকে একটা সিজ লোন ছিল, দেখতে পাচ্ছ? ব্যালেন্স শিটে আগে থেকেই একটা সিজ লোন ছিল। তো এই সিজ লোন 30,000, এটা তো সি কে পেমেন্ট করে দিতে হবে না? ফার্ম সি থেকে লোন নিয়েছিল বা সি ফার্মকে লোন দিয়েছিল। তো এই 30,000 আমরা সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। সি যখন টোটাল টাকাটা পাবে, ক্যাপিটালের টাকা লোনের টাকা যোগ করে একদম বাড়ি নিয়ে চলে যাবে। তাহলে আমরা কি করব, সিজ লোন অ্যাকাউন্টটা ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করলে ওর ক্যাপিটালটা বাড়বে। তো আমরা ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখেছি বাই সিজ লোন অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ? বাই সিজ লোন অ্যাকাউন্ট বলে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা 30,000 লিখে দিয়েছি, অর্থাৎ সি এর লোনটা ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, এই অবধি আমাদের সব কমপ্লিট। এ আর বি আর সি এর ব্যালেন্স বসিয়ে দিয়েছি, জেনারেল রিজার্ভে টাকা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, গুডউইল করে দিয়েছি ট্রিটমেন্ট, সিজ লোন বসিয়ে দিয়েছি 29,000 টাকা। আচ্ছা, গুডউইল যেটা ব্যালেন্স শিটে আগে থেকে শো করা ছিল সেটা রাইট অফ করে দিয়েছি। রিভ্যালুয়েশন, হ্যাঁ, প্রিলিমিনারি এক্সপেন্সটাও আমরা রাইট অফ করে দিয়েছি টু গুডউইল বলে। এবারে বাকি রয়েছে রিভ্যালুয়েশনের কয়েকটা আইটেম। রিভ্যালুয়েশন তো তোমরা অ্যাডমিশনের সময় করেছো, তোমাদের এখন মোটামুটি রিভ্যালুয়েশনের কনসেপ্ট চলে এসছে। তো রিভ্যালুয়েশনে কি করবো, দেখো এখানে রিভ্যালুয়েশনের 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে ফার্নিচার অ্যান্ড স্টক আর টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। তো দুটোই অ্যাসেট, দুটোই কমবে, তাহলে রিভ্যালুয়েশনে টু ফার্নিচার টু স্টক বলে লিখবো। দুটোই 10% কমবে। তো ফার্নিচার ছিল আমাদের 50,000, 50,000 তার 10% 5,000 হবে, আর স্টক আছে 80,000, তার 10% 8,000 হবে। তাহলে রিভ্যালুয়েশনে আমরা টু স্টক টু ফার্নিচার বলে রিভ্যালুয়েশনের ডেবিট দিকে দুবার টু করে লিখবো। দেখো লিখেছি, টু স্টক অ্যাকাউন্ট বলে লিখেছি আমরা, দেখতে পাচ্ছ 8,000, আর টু ফার্নিচার অ্যাকাউন্ট বলেও লিখেছি কত না, সেটা হচ্ছে গিয়ে 5,000। এটা হলো, হয়ে গেল। এরপরে বলেছে ইনভেস্টমেন্ট আর টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 4%, ইনভেস্টমেন্ট 40%, ইনভেস্টমেন্টটা 40% ইনক্রিজ করবে। তো ইনভেস্টমেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে আমাদের করতে হয় অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। 40,000 এর 40% মানে হচ্ছে 16,000, 16,000 টাকা। তো রিভ্যালুয়েশনে আমরা বাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলে লিখেছি 16,000 টাকা। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস বলেছিল আমাদের এখানে যে প্রভিশন মেনটেন করতে হবে ডেটর্স এর 20%, ইনক্রিজ টু 20% অফ ডেটর্স।
তো এখানে একটা জিনিস দেখো, আমাদের এখানে একটা ডেটর্সও আছে, প্রভিশনও আছে। ডেটর্স আছে ১,০০,০০০ টাকা, আর এর 20% প্রভিশন করলে ২০,০০০ টাকা প্রভিশন করতে হবে। কিন্তু তার মধ্যে ১০,০০০ টাকা প্রভিশন অলরেডি এক্সিস্ট, মানে অলরেডি ১০,০০০ টাকা প্রভিশন আমাদের রয়েছে। তাহলে আমরা ১,০০,০০০ থেকে মানে ১,০০,০০০ এর 20% ২০,০০০ টাকা প্রভিশন করতে হবে। তার মধ্যে তো ১০,০০০ অলরেডি প্রভিশন রয়েছে। তাহলে আমরা আর বাকি ১০,০০০ প্রভিশন করব। আর প্রভিশন হচ্ছে একটা লায়াবিলিটির মতন। তো প্রভিশন যদি ইনক্রিজ করে, লায়াবিলিটি যদি ইনক্রিজ করে, আমরা কি করি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস করি। অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট করব। তো দেখো আমরা ওই জন্যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে টু প্রভিশন ফর ব্যাড ডেট বলে ১০,০০০ টাকা লিখেছি। আর কিছু নেই রিভ্যালুয়েশনের আইটেম। এই ৩টে আইটেম বসানোর পর আমরা জাস্ট রিভ্যালুয়েশনের ব্যালেন্স করেছি। ডেবিট দিকে আসছে 23,000, ক্রেডিট দিকে সেই 23 প্লাস করে নিয়ে গেলাম। 23 থেকে 16,000 লেস করে 7,000 আসছে। 7,000 এটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভেঙে দিলাম। এ, বি, সি এর মধ্যে 7,000 5/10, 3/10, 2/10 এ ব্রেকআপ করলে আসছে 3,500, 2,100 আর 1,400। তো এই ব্রেকআপটা রিভ্যালুয়েশনে লিখেছি বাই পার্টনার্স ক্যাপিটাল। তাহলে পার্টনার্স ক্যাপিটালে আমরা 2 রিভ্যালুয়েশন বলে লিখবো। দেখো পার্টনার্স ক্যাপিটালে 2 রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে আমরা লিখে দিয়েছি। 3,500, 2,100 আর 1,400। রিভ্যালুয়েশনের যেটা লসটা সেটা আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। এরপরেই হচ্ছে আসল মজার ব্যাপার। মজার ব্যাপারটা হচ্ছে এখানে বলেছে সি কে এমনভাবে পেমেন্ট করতে হবে। বলছে সি কে পুরো পেমেন্ট করে দাও, কিন্তু এমনভাবে পেমেন্ট করবে যাতে এ, বি এর ক্যাপিটালটা ইকুয়াল হয় এবং তার সাথে এদের ক্লোজিং ব্যাংক ব্যালেন্স শিটে 40,000 থাকে। তো আমরা এখানে কি করলাম দেখো, সবার আগে সি এর ব্যালেন্সটা টেনে নিলাম। সি এর ১,০০,০০০ টাকা আছে লিখলাম। ১,০০,০০০ টাকা ছিল ব্যালেন্স। ৮০,০০০ ৮,০০০ টাকা জেনারেল রিজার্ভ থেকে পেয়েছে। ৫০,০০০ টাকা ওর গুডউইলের অংশ পেয়েছে, বি এ থেকে কেটে নিয়ে সি কে দেওয়া হয়েছে। এই যে বি এর থেকে কেটে নিয়ে ৫০,০০০ টাকা সি কে দেওয়া হয়েছে। আর সিজ লোন 30,000। এই মিলিয়ে টোটাল সি এর ডিউ হচ্ছে 1,88,000 থেকে এখানে 8,000 গুডউইল রাইট অফ এর জন্য কমে গেছে, ১৪০০ টাকা রিভ্যালুয়েশনের লসের জন্য কমে গেছে, আর ৪,০০০ টাকা প্রিলিমিনারি এক্সপেন্সের লসও বিয়ার করেছে। করার পর সি এর যে ব্যালেন্সটা আসছে, জাস্ট কমপ্লিট ব্যালেন্স যেটা আসছে 1,74,600, এটা আমরা টু ব্যাংক বলে সি কে পেমেন্ট করে দেবো, কারণ এখানে বলেছে যে সি কে ইমিডিয়েট পেমেন্ট করে দিতে। ফার্স্ট উইক অফ এপ্রিলের মধ্যেই সি কে পেমেন্ট করে দিতে হবে। তো আমরা টু ব্যাংক বলে 1,74,600 সি কে পেমেন্ট করে দিলাম। ঠিক আছে? এরপরে এ আর বি এর ব্যালেন্স আমাদের টানতে হবে, কিন্তু এ আর বি এর ব্যালেন্স এখন আমরা টানবো না। টেকনিকটা দেখো, আমরা এবার সরাসরি চলে যাব ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমাদের অ্যাসেটস গুলোর যা যা চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে আগে অ্যাসেট দিকটা কমপ্লিট করছি। বিল্ডিং এর কোনো চেঞ্জ হয়নি, 1,10,000 যা ছিল তাই বসিয়েছি। প্ল্যান্টের কোনো চেঞ্জ হয়নি, 1,00,000 টাকা যা ছিল তাই আছে। লক্ষ্য করে দেখো ব্যালেন্স শিটে বিল্ডিং আর প্ল্যান্টের ভ্যালু সেম আছে। বিল্ডিং এর ভ্যালু আছে 1,10,000 আর প্ল্যান্টের ভ্যালু আছে 1,00,000, দেখতে পাচ্ছ? বিল্ডিং এর ভ্যালু 1,10,000 আর প্ল্যান্টের ভ্যালু আছে 1,00,000। গুডউইলটা রাইট অফ হয়ে গেছে, তাই এই গুডউইল আর আসছে না। আচ্ছা, ফার্নিচারের ভ্যালু 50,000 আছে। ফার্নিচার মনে হয় 10,000 রিডিউস করেছিল, হ্যাঁ 5,000 রিডিউস করেছে রিভ্যালুয়েশনে। তো ফার্নিচার 50,000 থেকে 5,000 লেস করে 45,000 আমরা ফার্নিচার লিখেছি, দেখতে পাচ্ছ? 50,000 থেকে 5,000 লেস করে 45,000। ইনভেস্টমেন্ট ছিল ওল্ড ব্যালেন্স শিটে 40,000 আর 16,000 ইনক্রিজ করেছে, তাহলে হয়ে গেল 56,000। স্টকের ভ্যালু 8,000 ছিল, তার মধ্যে 8,000 রিডিউস করেছে, করে 72,000। ডেটর্সের ব্যালেন্স ছিল 1,00,000 আর সেখান থেকে প্রভিশনের ব্যালেন্স ছিল 20,000, কিন্তু আরো প্রভিশনের ব্যালেন্স ছিল 10,000, কিন্তু আরো 10,000 প্রভিশন আমরা রিভ্যালুয়েশনে ক্রিয়েট করেছি। দেখো ডেটর্স ছিল 1,00,000 টাকা আর লেস প্রভিশন ছিল 10,000 টাকা। ভালো করে একটু দেখে নাও ডেটর্স এর ব্যালেন্সটা কিভাবে ছিল আগের ব্যালেন্স শিটে। ডেটর্স ছিল 1,00,000 টাকার, লেস প্রভিশন ছিল 10,000 টাকা, করে 90,000 বাইরে ছিল। তো আমরা এখন কি করলাম, ডেটর্সটা 1,00,000ই আছে আর প্রভিশনটা 10,000 ছিল, আর রিভ্যালুয়েশনে আরো 10,000 প্রভিশন ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছ? এই যে আরো 10,000 প্রভিশন ক্রিয়েট করেছি। করার পরে টোটাল প্রভিশন তাহলে আমার 20,000 টাকা হয়ে গেল। 10,000 ছিল আর 10,000 প্রভিশন ক্রিয়েট করেছি রিভ্যালুয়েশনে। তাহলে ডেটর্স 1,00,000 থেকে টোটাল প্রভিশন 20,000 বাদ দিয়ে ডেটর্স এর ব্যালেন্স দাঁড়ালো 80,000। বিল রিসিভেবল এর কোনো চেঞ্জ হয়নি, বিল রিসিভেবল লিখে দিলাম 60,000। আর ব্যাংকটা কি করলাম দেখো, দেখো এই নিচে যে ক্যালকুলেশন করেছি ওটা পরে হবে, এসব কিছু দরকার নেই। ব্যাংক যেহেতু আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 40,000 মিনিমাম ব্যাংক ব্যালেন্স রাখতে হবে। সি রিটায়ার করে চলে যাওয়ার পর যে নতুন ব্যালেন্স শিট হবে, সেই নতুন ব্যালেন্স শিটে 40,000 মিনিমাম ব্যাংক ব্যালেন্স রাখতে হবে। তো দেখো আমি এই যেখানে বলা ছিল যে নেসেসারি ফান্ডস টু বি ব্রট বাই এ এন্ড বি ইন সাচ এ ওয়ে দ্যাট টু পে অফ সি অ্যান্ড দেয়ার আফটার টু কিপ এ ব্যাংক ব্যালেন্স 40,000। তাহলে আমরা তো বলেই দিয়েছে যে আমাদের এখানে যে আমাদের ব্যালেন্স শিটে নতুন ব্যালেন্স শিটে 40,000 টাকা ব্যাংক ব্যালেন্স মেনটেন করতেই হবে। তাই আমি 40,000 টাকা সরাসরি ব্যাংকে বসিয়ে দিলাম। বুঝতে পারলে? সরাসরি ব্যাংকে 40,000 টাকা বসিয়ে দিয়েছি। দিয়ে অ্যাসেট দিকটা আমরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। অ্যাসেট দিকের টোটালটা এগুলোকে টোটাল করলে দেখবে 5,60,000 অ্যাসেট দিকে টোটাল হচ্ছে। তোমরা জানো যে ব্যালেন্স শিটে অ্যাসেটের যা টোটাল হয় লায়াবিলিটি টোটালও তাই হয়। তো লায়াবিলিটি টোটালও একই হলো 5,63,000।
এবার লায়াবিলিটিতে আজ যে দুটো লায়াবিলিটি ছিল এগুলোর কোনো চেঞ্জ হয়নি, পুরোনো ব্যালেন্স শিটে যা ছিল তাই বসিয়েছি। ক্রেডিটর্স আছে 60,000 আর বিলস পেবেল আছে 20,000। তো তোমরা জানো অ্যাসেটের টোটাল যা হবে লায়াবিলিটি টোটালও তাই হবে। তো অ্যাসেটের টোটাল হয়েছে 5,63,000, সেই টোটাল লায়াবিলিটিতেও সেম হবে 5,63,000 লায়াবিলিটি টোটাল লিখেছি। লায়াবিলিটি সাইডে যে টোটাল লিখেছি সেখান থেকে বিলস পেবেল একটা লায়াবিলিটি ছিল আর ক্রেডিটর্স একটা লায়াবিলিটি ছিল, এই দুটোর কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হলে রিভ্যালুড ফিগারগুলোই বসতো। তো এইগুলো বাদ দেওয়ার পরে মানে 5,63,000 থেকে 60,000 আর 20,000 বাদ দিলে বাকি যেটা 4,83,000 পড়ে থাকছে এটাই হচ্ছে ফার্মের টোটাল ক্যাপিটাল। এটা হচ্ছে ফার্মের নতুন ব্যালেন্স শিটের নতুন ফার্মের টোটাল ক্যাপিটাল হচ্ছে ওই অ্যাসেট থেকে ক্রেডিটর্স আর বিলস পেবেলের টোটাল দুটো বাদ দিলে 5,63,000 থেকে 60 আর 20,000 বাদ দিলে 4,83,000 এটা হচ্ছে টোটাল ক্যাপিটাল। তো টোটাল ক্যাপিটালটা এ আর বি এর মধ্যে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে ইকুয়ালি হবে বলে দিয়েছে। নিউ প্রফিট শেয়ারিং রেশিও ওদের 1:1, তাহলে 4,83,000কে আমি 1:1 এ ডিভাইড করে এ আর বি এর মধ্যে আগে লিখে দিলাম। এরও হবে 2,41,500, বি এরও হবে 2,41,500, 1:1 এ ডিস্ট্রিবিউট করলাম কারণ বলেছে ওদের ক্যাপিটালটা ওদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী হবে যেটা হচ্ছে 1:1। তাহলে 4,83,000কে 1:1 এ ভেঙে আমরা এর ক্যাপিটাল পেয়ে গেলাম 2,41,500, বি এর ক্যাপিটালও পেয়ে গেলাম 2,41,500। এখন তোমরা ব্যালেন্স শিটে কি করো, যে এই যে পার্টনারদের যে ব্যালেন্সটা আসে, এইখানে যে ব্যালেন্সটা আসে সেই ব্যালেন্সটাই তো তোমরা টু ব্যালেন্স সিডি করে যে ব্যালেন্সটা লেখো সেটাই তোমরা ক্যাপিটালে এখানে পার্টনারদের ব্যালেন্স বলে বসাও তো ব্যালেন্স শিটে। তো আমরা কি করলাম, ব্যালেন্স শিট থেকে ব্যালেন্সটাকে বার করে নিলাম। ঠিক আছে, ব্যালেন্স শিট থেকে ব্যালেন্সটাকে বার করে নিলাম, নিয়ে এই ব্যালেন্সটাই টু ব্যালেন্স সিডি বলে আমরা পার্টনারদের ঘরে ঘরে আগে বসিয়ে দিলাম। এর ক্যাপিটাল ব্যালেন্স হবে 2,41,500 ব্যালেন্স শিট থেকে পেলাম। বি এরও ক্যাপিটাল ব্যালেন্স হবে 2,41,500 আর সি এর কোনো ব্যালেন্স নেই, সি চলে গেছে এবং সি কে পেমেন্ট করে দেওয়া হয়েছে। তাহলে এইবারে আমরা কি করলাম, এই ব্যালেন্স দুটো বসিয়ে নেওয়ার পর 241,500 এ আর বি এর ঘরে বসিয়ে নেওয়ার পর এইবার এ আর বি এর ব্যালেন্স করছি। ব্যালেন্স করে দেখছি কার কোন দিকটা বেশি হচ্ছে। দেখো এর এখানে হচ্ছে 20,000 3,500 ডেবিট দিকের কথা বলছি। এর ডেবিট দিকে আছে কি 20,000 3,500 10,000 আর 241,500, এইগুলো সব যোগ করে এর টোটাল আসবে দেখবে 2,75,000। এই 2,75,000 এই দিকের ক্রেডিট দিকেরও টোটালে লিখলাম এর ঘরে। এখান থেকে 2,50,000 আর 20 বাদ দেওয়ার পর 5,000 এখানে একটা ব্যালেন্স চলে আসছে। তার মানে এর ক্রেডিট দিকে একটা ব্যালেন্স আসছে 5,000। এই টাকাটাই এ বিজনেসে নিয়ে আসবে বাই ব্যাংক বলে। ঠিক আছে, এই টাকাটা ব্যালেন্স করে পেলাম তাই জন্য এটা লিখে দিয়েছি ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, তো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে এই 5,000 টাকা বিজনেসে নিয়ে আসবে। একইভাবে বিয়েরও করলাম, বিয়েরও ডেবিট দিকে 12,000 2,100 6,000 50,000 আর 241,500 এগুলো যোগ করে 3,11,600 আসছে। এই 3,11,600 এদিকেও টোটাল করে লিখলাম, টোটালে লিখে এখান থেকে 1,50,000 আর 12,000 এই দুটো বিয়ের ক্রেডিট দিকে ছিল, এই দুটোকে লেস করার পর বিয়ের ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা ব্যালেন্স পাচ্ছি 149,600। এই টাকাটাই বি নিয়ে আসবে, অর্থাৎ এ নিয়ে আসবে 5,000 টাকা আর বি নিয়ে আসবে 149,600 টাকা। এই দুটো টাকা নিয়ে আসলে পরে যেমন সি এর ডিউটা পেমেন্ট করে দেওয়া যাবে এবং তার সাথে সাথে এ আর বি এর ক্যাপিটাল ব্যালেন্সটাও ওদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও 241,500 করে থাকবে। তো দেখো এইবারে দেখো আমরা ব্যালেন্স শিটে কি করলাম একটু, আমরা তো ব্যাংকের ব্যালেন্সটা তখন জোর করে 40,000 বসিয়ে দিয়েছিলাম যেহেতু বলেছে যে 40,000 মেনটেন করতে হবে। তো এখন দেখি যে 40,000 ব্যালেন্সটা ঠিক মতন আমাদের আসছে কিনা। প্রথম কথা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে দেখো, পুরোনো ব্যালেন্স শিটে আগে থেকে একটা ব্যাংকের ব্যালেন্স দেওয়া ছিল 60,000। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, পুরোনো ব্যালেন্স শিটে আমাদের ব্যাংকের ব্যালেন্স দেখতে পাচ্ছ, ব্যাংকের ব্যালেন্স ছিল 60,000, দেখতে পেয়েছো পুরোনো ব্যাংকে ব্যালেন্স যেটা ছিল 60,000, এইটাকে আগে আমরা লিখবো। এরপরে যত ব্যাংকে টাকা আসবে বাই ব্যাংকগুলো প্লাস করব আর টু ব্যাংকগুলো মাইনাস করব। তো আমাদের ব্যাংকের ব্যালেন্স এখানে 60,000 প্রথমে ছিল সেটা লিখলাম, তার সঙ্গে এ দেখো বাই ব্যাংক বলে 5,000 টাকা নিয়ে এসছে, এক্ষুনি করেছি। এর ঘরের ব্যালেন্স দেখো, এ বাই ব্যাংক বলে 5,000 টাকা নিয়ে এসছে আর বি বাই ব্যাংক বলে 1,49,600 নিয়ে এসছে। এ নিয়ে এসছে 5,000 আর বি নিয়ে এসছে 1,49,600। এই দুটো টাকা আমরা ব্যালেন্সিং ফিগারে একটু আগে বার করেছি। তো এই দুটো টাকা বিজনেসে নিয়ে এসছে মানে এই দুটো প্লাস হবে ব্যাংকের সাথে, বিজনেসে টাকা এসছে, বিজনেসের ব্যাংক অ্যাসেট বেড়েছে। তো 5,000 আমরা প্লাস করলাম, 5,000 টাকে প্লাস করলাম আর যেটা এ নিয়ে এসছে আর বি যেটা নিয়ে এসছে 149,600 এটাও প্লাস করলাম। এই যে টোটাল ব্যাংকের ফান্ডে ব্যালেন্স এলো, এখান থেকে সি কে যেটা পেমেন্ট করেছি দেখো, লক্ষ্য করে দেখো সি কে আমরা পেমেন্ট করেছি, সি এর ঘরে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখেছি, ফাইনাল পেমেন্ট 1,74,600, এটাকে মাইনাস করে দিলাম। তো 1,74,600 মাইনাস করার পর সি এর ব্যালেন্সটা 1,74,600 সি কে যেটা পেমেন্ট করেছি মাইনাস করার পর এটা যোগ বিয়োগ করে তোমরা দেখো সেই 40,000 ব্যাংকের যে ব্যালেন্স সেটাই চলে এসছে। ঠিক আছে, তাহলে দেখো ব্যাংকের ব্যালেন্স 40,000 মেনটেন হয়েছে,
যেটা বলেছিল। পার্টনারদের মধ্যে ক্যাপিটাল ব্যালেন্সটা ওদের ইকুয়াল হয়েছে, যেটা 241,500 করে এসছে, এবং তার সাথে সাথে সি কে কিন্তু ইমিডিয়েট 174,600 পেমেন্ট করে দিয়ে সি এর টোটাল ডিউ মিটিয়ে দেওয়া হয়েছে। তো এইটাকে একটা ব্যাক ক্যালকুলেশন প্রসেস বলে। এই প্রসেসে করলে কোনো ওয়ার্কিংস আলাদা করে করার দরকার পড়ে না। অনেকে এই অঙ্কটা করেছে, একটা বিস্তারিত একটা ওয়ার্কিংস আলাদা করে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে ক্যাপিটাল বার করে সেই ক্যাপিটালটা ডিস্ট্রিবিউট করে অনেক ঝামেলা করে। কিচ্ছু লাগবে না। সিম্পল ব্যালেন্স শিট থেকেই আমরা এই অঙ্কটা এই টেকনিকে করে নিতে পারবো। এইভাবে তোমরা ইজিয়েস্ট ওয়েতে এই অঙ্কটা করতে পারো, এবং এখানে মোটামুটি রিটায়ারমেন্টের যে ধরনের ট্রিটমেন্ট গুলো হয় সেগুলো সবই বলে দিলাম, সবই শিখিয়ে দিলাম। গুডউইল ট্রিটমেন্টটাও খুব ভালো করে মনোযোগ দিয়ে ২ বার ৩ বার শুনবে। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং তোমাদের কাজে লাগবে। তোমরা পরীক্ষার সময় অবশ্যই এই ভিডিওটি দেখে যাবে। আমার এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে আরো বেশি, বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি সেই আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। অ্যাডমিশন অফ পার্টনারের অনেকগুলো ভিডিও আমি করেছি, আর রিটায়ারমেন্টের ভিডিও আজকে করলাম। আর আগামী কয়েকদিনের মধ্যেই আমি ডেথ অফ এ পার্টনার, ডিসলিউশন, কোম্পানি অ্যাকাউন্টস এগুলোর ওপরে ভিডিও করছি। আর তার সাথে তোমাদের এইবারে যে নতুন পরীক্ষা হচ্ছে তাতে যে তোমাদের সাজেশন দেওয়ার কথা, আমি বিজনেস স্টাডিজ, সিএলপিএ, অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং ট্যাক্সেশন এই ৪ টে সাবজেক্টের উপরেই তোমাদের সাজেশনস দিয়ে দেবো। সাজেশনস নিয়েই কাজ করছি। একটু ডিটেলসে ভাবনা চিন্তা করে যেরকম ধরনের কোয়েশ্চেনস এবারে তোমাদের আসতে পারে, এবারে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের চেঞ্জ হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। তোমরা এবং প্রথম পরীক্ষা দিচ্ছ নতুন সিলেবাসে সেমিস্টার ওয়াইজে। তো সুতরাং তোমাদের সাজেশনসটা একটু ভাবনা চিন্তা করে করতে হচ্ছে কি ধরনের কোয়েশ্চেনস তোমাদের আসবে। বেশি বড়, বড় কোয়েশ্চেন আসবে না, ছোট, ছোট কোয়েশ্চেন আসবে। কিন্তু তার মধ্যে ট্রিকি অনেকগুলো জিনিস থাকবে, এগুলোকে তোমাদের সলভ করতে হবে। তো এই রিটায়ারমেন্টটা তোমরা দেখে যেও পরীক্ষার সময়, তোমরা অবশ্যই উপকৃত হবে। আজ এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।